ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য, প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি খুন, গ্রেপ্তার ১। আটলান্টিক সিটিতে ন্যাশনাল নাইট আউট ডে পালিত। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। মালয়েশিয়ায় সহকর্মীদের হাতে খুন হয়েছেন ৩ জন বাংলাদেশি শ্রমিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। মালয়েশিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষের জেরে খুন হয়েছেন ৩ বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্টেটস টাইমসের বরাতে জানা গেছে, দেশটির নেগেরি সেমিলান রাজ্যের তামান লিঙ্গিতে একটি বাড়িতে নিজেদের মধ্যে মারামারি করে প্রাণ হারান তারা। নেগেরি সেমিলান পুলিশ প্রধান ধাতুক আল জাফনি আহমদ জানান, গতকাল বিকেল 4:15টার দিকে এই বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিকের মধ্যে মারামারির খবর পায় পুলিশ। খবর পেয়ে লিঙ্গি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্তের সময় লিগনি এলাকার সুয়া মাঙ্গিস প্ল্যান্টেশন থেকে ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ, যাদের মধ্যে 2 জনের মরদেহ পাওয়া যায় প্ল্যান্টেশনের ভেতরে এবং একজনের মরদেহ পাওয়া যায় তাদের বসবাসের বাড়ির কাছে। পুলিশ জানায়, শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে মারা যান ৩ ভুক্তভোগী। এছাড়া আরেকজন বাংলাদেশি আহত অবস্থায় রেমবাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহতরা সবাই একটি বাগান বা প্ল্যান্টেশনে একসঙ্গে কাজ করতেন এবং একই বাসস্থানে থাকতেন। ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ, যার প্রকৃত ঘটনাক্রম উদ্ঘাটনে তদন্ত চলছে। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সন্দেহভাজনের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই। রিমান্ড শুনানির জন্য গতকালই তাকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা ছিল। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো অনুসন্ধান করছে তারা। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। ২০২৭ সালের পবিত্র হজ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী মুসলিমদের জন্য 4টি ভিন্ন হজ প্যাকেজের ঘোষণা করেছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বনিম্ন ৬,৫৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৬,৫০,০০০ টাকার ভিআইপি প্যাকেজের বিস্তারিত তুলে ধরা হয়। এসব প্যাকেজে থাকছে বাসস্থান, খাবার, পরিবহন ও দর্শনীয় স্থান ভ্রমণের বিশেষ সব সুবিধা। রাশেদ বাপ্পির রিপোর্ট। ২০২৭ সালের পবিত্র হজ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী মুসলিমদের জন্য আকর্ষণীয় ও সুবিধাজনক একাধিক প্যাকেজ ঘোষণা করেছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এসব প্যাকেজের বিস্তারিত তুলে ধরে সংস্থাটি। প্রবাসীদের সামর্থ্য ও চাহিদার উপর ভিত্তি করে সর্বমোট ৪ ধরনের হজ প্যাকেজ সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন ৬,৫৫,০০০ টাকার স্পেশাল প্যাকেজ, ৭,৯৫,০০০ টাকার প্যাকেজ এ, ১০,৫৫,০০০ টাকার 0 মিটার হোটেল এবং সর্বোচ্চ ১৬,৫০,০০০ টাকার ভিআইপি প্যাকেজ। সর্বনিম্ন প্যাকেজটিতে ৩০ থেকে ৩৫ দিনের মেয়াদে মক্কা ও মদিনার বিভিন্ন দূরত্বে অবস্থান, ৩ বেলা দেশি খাবার ও মিনায় ইকোনমি তাঁবুর সুবিধা থাকবে। অন্যদিকে ভিআইপি প্যাকেজগুলোতে ৫ তারকা মানের হোটেল সহ বুফে খাবার এবং মিনায় ভিআইপি তাঁবুর সুযোগ দেওয়া হচ্ছে। এটা ঠিক, আমাদের মা বোনরা যদি এনাদের সাথে যায়, এটা যে আদর করে $৮,০০০ যে প্যাকেজ, এটা এখানে $20,000 থেকে $22,000 লাগবে। এই কথা সত্য, কিন্তু শুধু একটু যে কোথাও যেন কোনো ডিসপিউট না থাকে, এতে কি হয়, মানে ইউএস হাজি একবার কোথাও ইন্টারাপ্ট হলে এটা আমাদের কষ্ট লাগে। আর যাদের আমেরিকান পাসপোর্ট তারা এইভাবে যাক, বাংলাদেশে যাক, আবার বাংলাদেশে ব্যাক করুক। আমাদের ম্যাক্সিমাম প্যাকেজগুলোই বাংলাদেশে ব্যাক করার প্যাকেজ। 12 থেকে 18 দিনের যে প্যাকেজটা, আমরা রিটার্ন টিকিট দিয়ে বাংলাদেশে আবার ব্যাক করাবো আমাদের দায়িত্বে।
তারপর সে নিজ খরচ এখানে চলে আসবে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, মক্কা, মদিনা ও তায়েফ দর্শনের সুবিধা সম্বলিত এই প্যাকেজগুলোতে প্রি রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং 30,000 টাকার প্রয়োজন হবে। তবে কোরবানির খরচ ও আলাদা বিমান টিকিট প্যাকেজ মূল্যের অন্তর্ভুক্ত নয়। প্রবাসীদের হজের প্রস্তুতি ও নিবন্ধনে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আয়োজকরা। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্যস্ততা আর যান্ত্রিকতার নিউ ইয়র্কে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়ার জন্য অনন্য এক মুহূর্ত তৈরি হয়েছিল কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা প্রাঙ্গণে। গ্রীষ্মের ঝরঝরে মেজাজ আর মনোরম আবহাওয়াকে সঙ্গী করে গত 3 আগস্ট 2026 অনুষ্ঠিত হল জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক সামাজিক বারবিকিউ ও সাংস্কৃতিক মিলন মেলা। আড্ডা, সঙ্গীতের মিষ্টি সুর আর দেশীয় মশলায় তৈরি বারবিকিউয়ের মন মাতানো ঘ্রাণে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। প্রবাসী বাঙালি পরিবারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্থানটি যেন পরিণত হয়েছিল ভালোবাসার এক খোলামেলা আঙ্গিনায়। বিস্তারিত জানাবো সায়েম শুভর প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্যস্ততা ভুলে গত 3রা আগস্ট কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় জমে উঠেছিল প্রবাসীদের আনন্দ মেলা। জ্যাকসন হাইটস এলাকাবাসীর বার্ষিক বারবিকিউ ও সাংস্কৃতিক আয়োজনে মেতে উঠেছিলেন প্রবাসী বাঙালি। বিদেশের ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে একে অপরের কাছাকাছি আসাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বিকেল গড়াতেই ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার খোলা মাঠে জমতে শুরু করে প্রবাসীদের ভিড়। আড্ডায় মেতে ওঠেন নতুন ও পুরনো প্রবাসীরা। ধোয়া ওঠা গ্রিল থেকে পরিবেশন করা হচ্ছিল দেশীয় স্বাদের চিকেন তন্দুরি, টিক্কা ও মশলাদার কাবাব। প্রবাসের মাটিতে দেশীয় এই স্বাদ উপস্থিত সবাইকে কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে নিয়ে গিয়েছিল জন্মভূমির স্মৃতিতে। আজকে আমাদের জ্যাকসন এলাকাবাসীর এই অনুষ্ঠান, জ্যাকসন এলাকাবাসীর বারবিকিউ পার্টি, এটা একটা প্রেস্টিজিয়াস অনুষ্ঠান। আমাদের সম্মানিত যত অতিথি আছে সবসময় আমাদের জ্যাকসনের এলাকাবাসীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা, আর্থিকভাবে বিভিন্ন মত দিয়ে, বিভিন্ন সহযোগিতা দিয়ে সাহায্য করেছেন। তাদের জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আর আশা করি সবাই উপস্থিত হয়েছেন এবং আমি হ্যাপি। সবাইকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা জানেন আমরা দীর্ঘ 22 বছর ধরে অনুষ্ঠানটি করে থাকি। আমি বাইক ধরেছি, উনিও আমাদের সাথে আছেন, উনিও আমাদের সাথে 22 বছর ধরে এই অনুষ্ঠানের সাথে জড়িত। আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়, তার মধ্যে এটি একটি অনুষ্ঠান। আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানটি চাকরি করে থাকি। আসসালামু আলাইকুম। জ্যাকসন এলাকাবাসী এই অনুষ্ঠান সব সময় একটা অথেন্টিক অনুষ্ঠান হয়। এত সুন্দর আয়োজন, নিউ ইয়র্কের সব শিল্পীরা, অলমোস্ট সব শিল্পীরা এখানে উপস্থিত থাকেন এবং আমরা খুব আনন্দ করি। এই অনুষ্ঠান খুব ভালো একটা অনুষ্ঠান হয়। আপনারা না আসলে বুঝবেন না এই অনুষ্ঠান কত সুন্দর হয়। জ্যাকসনের এলাকাবাসী খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। এই অনুষ্ঠানের আয়োজক যারা আছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এটিভিকে শুভেচ্ছা জানাচ্ছি। এটিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং এটিভি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এটিভিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা জানেন আমাদের প্রতি বছর নিয়ে জ্যাকসন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বারবিকিউ অনুষ্ঠান চলছে। এটা রাত 12টা পর্যন্ত চলবে। তবে এটা একটা আনন্দের বিষয় যে জ্যাকসন এলাকাবাসীর শুধু তা না, সারা সমগ্র নিউ ইয়র্ক শহরে যারা যে যেখানে থাকে, যে জ্যাকসন এলাকাবাসীর পক্ষ থেকে কিন্তু আমাদের অনুষ্ঠানটা করা হয়। যে সকলের সঙ্গে সাথে একটা ভাতৃত্ববোধ বজায় রেখে, সকল সঙ্গে একটা মমতা বজায় রেখে সবার সকল যে সুখে দুঃখে আমরা থাকতে পারি, এটার মূল লক্ষ্য উদ্দেশ্য। কারো অনেক সমস্যা থাকে আমাদের এই কমিটির মাধ্যমে। আমরা এই জ্যাকসনবাসীর পক্ষ থেকে আমরা সবসময় বিভিন্ন রকমের কাজ সেবা দিয়ে থাকি। আমরা তো চলমান রাখতে পারি, এই জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন। Hey, today's event was incredible in Queens. And I just want to say that the food, the hospitality has been incredible. The Bengali community has always been very welcoming, and I appreciate everything you do for the community. And I wish you all the best. এর জন্য প্রতি বছর এলাকাবাসী 2টা প্রোগ্রাম করে থাকে। তার ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম হলো বারবিকিউ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রচুর লোকজন আসছে, নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এলাকাবাসী সহ সব এলাকার লোকজন আসছে। খুব সুন্দর পরিবেশে বারবিকিউ অনুষ্ঠান হচ্ছে। আমরা জ্যাকসন হাইট এলাকাবাসী এই আয়োজনটি করেছি। যারা নেতৃত্বে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একটি সুন্দর আয়োজন করার জন্য। প্রতি বছরই এরকম আয়োজন করে থাকেন ওনারা, তবে দিন দিন খুবই আরো ভালো হচ্ছে, উন্নত হচ্ছে। অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় প্রবাসী শিল্পী এবং উপস্থিত অতিথিদের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। একের পর এক পরিবেশিত জনপ্রিয় দেশাত্মবোধক ও আধুনিক গান পুরো আয়োজনে ছড়িয়ে দেয় এক দারুণ আবেগঘন আবহ। আকর্ষণীয় র্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় এই আনন্দ আয়োজন। র্যাফেল ড্র বিজয়ী নির্ধারণের মুহূর্তটি এনে দেয় বাড়তি শিহরণ। এই জন্যই বলি ভালো হয়েছে যে সমস্ত স্তরের সর্বপেশার সব ধরনের মানুষ এখানে এসেছে, এনজয় করতেছে। আমি আমার ওয়াইফ আসছি, আমরা এনজয় করতেছি।
অবশ্যই একটা ভালো অনুষ্ঠান এবং মানুষের মেলবন্ধন তৈরি করার জন্য একটা সার্থক অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে। এটা প্রতি বছর আয়োজন, জ্যাকসন এলাকাবাসী ওয়ালফেয়ার ম্যানেজমেন্ট আয়োজন করেছে, বিশাল আয়োজন। এটা অলমোস্ট লাইক 500+ পিপল থাকে, সবার জন্য উন্মুক্ত। আর যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে সবাই আমরা এখানে আসি, একটি রাত্র আমরা বারবিকিউ করি। আমিও আয়োজক কমিটির একজন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার টিভির মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা হাইলাইট করবেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দীর্ঘ প্রায় 22-23 বছর থেকে এখানে জ্যাকসন হাইটস এলাকাবাসী যে প্রোগ্রামটা করে বারবিকিউ উৎসব, এখানে কমিউনিটির দল মত নির্বিশেষে সমস্ত কমিউনিটির লোকজন এখানে আসেন। আমি যারা আয়োজক, বিশেষ করে শাকিল মিয়া এবং রিয়াদ আলম নবী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা আয়োজকদের সাথে যারা আছেন, স্পন্সর যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বার্ষিক বারবিকিউতে যোগ দিতে আমি শুধু বিংহ্যামটন থেকে এসেছি। আসলে আমি জ্যাকসন হাইটের বাসিন্দাই ছিলাম এবং জ্যাকসন হাইট এলাকাবাসী এই সংগঠন গঠনের পিছনে আমরা একসময় ভূমিকা রেখেছি এবং আজকের এই অনুষ্ঠানে এসে সত্যি আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত যে জ্যাকসন হাইট এলাকাবাসী ক্রমশ তাদের কার্যক্রম বিস্তৃত করে আজকে একটি সুন্দর সুনিপুণ একটি অনুষ্ঠান আয়োজন করেছে। যে আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এবং আমরা এখানে প্রখ্যাত সব শিল্পীদের গান শুনেছি এবং আসলে একটি মিলন মেলা। এই মিলন মেলা জ্যাকসন হাইট এলাকাবাসীর নামে পুরো নিউ ইয়র্কের বাংলাদেশিদের একটি শক্ত অবস্থানকে প্রকাশ করে জ্যাকসন হাইট এলাকাবাসী। এই এলাকাবাসী শুধু জ্যাকসন হাইটের নয়, নিউ ইয়র্কের সব প্রখ্যাত মানুষরা এসে জড়িত। আমার প্রিয় মানুষগুলো এখানে আছে, আমাদের সাথে কাশিম ভাই, আশরাফ ভাই সহ আমার সব প্রিয় মানুষগুলো এখানে আছে। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। প্রতিদিন আপনাদের দোয়া থাকলে, কেউ থাকলে চলে আসেন এবং প্রতি বছর আমরা এটা করি। আপনারা সাথে থাকবেন, আমরা আপনাদেরকে জানাবো। আপনার দেওয়া থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সন্ধ্যায় জ্যাকসন হাইট এলাকাবাসীর উপলক্ষে একটা বারবিকিউ পার্টি প্রতি বছর হয়, যেটাতে আমি সবসময় পার্টিসিপেট করি, খুব ভালো লাগে। আজকেও তাই আসছি। অনেক সুন্দর এবং ওয়েদারের ভালো। সবাই আমরা বন্ধুবান্ধব একসাথে হয়ে কথাবার্তা বলি, খাওয়া দাওয়া করি, কন্টিনিউ খাওয়া দাওয়া চলে এবং সবসময় হয় এটা। খুব আপনারাও আসবেন ভবিষ্যতে। আজকের মতো প্রায় শেষের দিকে। প্রবাসের ব্যস্ত জীবনে নিজেদের মধ্যকার সামাজিক ও পারিবারিক মেলবন্ধনকে আরো সুদৃঢ় করতেই এই উদ্যোগ, জানান জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিনিধিরা। আগামীতে আরো বড় পরিসরে এমন সুন্দর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। দিন শেষে এই সান্ধ্য আয়োজনটি জ্যাকসন হাইটস প্রবাসী বাঙালিদের হৃদয়ে এক অবিস্মরণীয় সুন্দর মুহূর্ত হিসেবেই খোদাই হয়ে রইল। সায়েম শুভ, এটিভি USA, নিউ ইয়র্ক। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে খেলাধুলার সুস্থ ধারায় ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে একটি বিশেষ ফুটবল টুর্নামেন্ট। মাদক নয়, খেলাধুলা হোক তারুণ্যের জয়, এই মানবিক ও জীবনমুখী স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টের আয়োজন করেছে কুমিল্লা কিংস ইউথ ফোরাম USA এবং সার্বিক সহযোগিতায় রয়েছে JNFC। এই বৃহৎ উদ্যোগের গ্র্যান্ড স্পন্সর হিসেবে পাশে দাঁড়িয়েছে আশা লেক্সা এবং আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। আসন্ন এই ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে স্থানীয় আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এক প্রাণবন্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকরা জানান, জ্যামাইকার ঐতিহাসিক টমাস এডিসন ফিল্ডে আগামী 17 আগস্ট 2026 সোমবার সন্ধ্যা 8টায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে। পরদিন 18 আগস্ট মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী। বিস্তারিত জানব সায়েম শুভর প্রতিবেদনে। মাদক নয়, খেলাধুলায় হোক তারুণ্যের জয়, এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে মাদক মুক্ত ও সুস্থ ধারায় ফিরিয়ে আনতে নিউ ইয়র্কে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ফুটবল টুর্নামেন্ট। কুমিল্লা কিংস ইউথ ফোরাম USA এর আয়োজনে এবং JNFC এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর আশা LHCSA ও আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। সম্প্রতি আশা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, জ্যামাইকার ঐতিহাসিক টমাস এডিসন ফিল্ডে আগামী 17 আগস্ট 2026
সোমবার সন্ধ্যা 8টায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। পরদিন 18 আগস্ট মঙ্গলবার একই সময়ে ফাইনাল ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সর্বসম্মতিক্রমে টুর্নামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বিশিষ্ট ব্যক্তিবর্গকে মনোনীত করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুলাল বেহেদু, গেস্ট অব অনার অ্যাটর্নি মঈন চৌধুরী, উদ্বোধক হিসেবে থাকবেন ফখরুল ইসলাম দেলোয়ার, প্রধান পৃষ্ঠপোষক কাজী তোফায়েল ইসলাম এবং আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি। সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন জ্যামাইকার এডিসন ফিল্ডের এই সবুজ গালিচা প্রবাসে তরুণদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে। তো আমাদের গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন আশা পার্টি হল, আশা রেস্টুরেন্টের পার্টি হল, সিইও আমাদের আকাশ রহমান ভাই। উনি আমাদেরকে এই টুর্নামেন্টটি পরিচালনা করার জন্য ট্রফি থেকে শুরু করে প্লেয়ারদের যত ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে ট্রফিগুলো রয়েছে, এইগুলার সবকিছু কেনার জন্য ওনারা আমাদেরকে একটা গ্র্যান্ড স্পন্সর, আমাদেরকে একটা বাংলার মতো একটা মানি আমাদেরকে স্পন্সর করেছেন। আমরা তাদের জন্য পাশাপাশি ওনারা আমাদেরকে লাইভ ফ্রি কভারেজ দিচ্ছেন এবং প্রেস কনফারেন্সের জন্য আজকে আমাদের হেল্প করতেছেন। এমনকি মাঠ পর্যায়ে খেলা পরিচালনার সময় ওনারা আমাদেরকে ওনাদের যে এটিভি ইউএসএ যে মিডিয়া চ্যানেলটা রয়েছে, টিভিটা রয়েছে, এটার মাধ্যমে ওনারা আমাদেরকে কভারেজ দিবেন। প্রবাসে কুমিল্লা একটি ব্র্যান্ড, সেটার প্রমাণ আপনারা দিয়েছেন। আমি গর্ববোধ করি আমাদের বাড়ি কুমিল্লা। আসলে এই ধরনের ইন্ডিভিজুয়ালি টুর্নামেন্ট প্রবাসে কুমিল্লার মতো আর কোথাও কেউ করছে কিনা আমার জানা নেই। আমি শুধু জানি যে দেশের স্পোর্টস কাউন্সিল এবং অন্যান্য সংগঠন যারা আছে আঞ্চলিকতার ভিত্তিতে নয়, তারা ছোটখাটো আকারে করে, আর যেটা হয় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল। এছাড়া এই ধরনের টুর্নামেন্ট কেউ আয়োজন করছে বলে আমার জানা নেই। আমি এই দেশে থাকি 34 বছর, আমার জানা নেই। আমি গর্ববোধ করি কুমিল্লার সন্তান হিসাবে। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে। এরকম একটি সুন্দর যেন অব্যাহত থাকে সেই আশা আপনাদের কাছে আমি পোষণ করছি। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর মিলেই আসলে কুমিল্লা কিংস নামে একটা ক্লাব হোক, সংগঠন হোক, একতাবদ্ধ থাকার জন্য আমরা একটা সংঘবদ্ধতা টিম গঠন করেছি। তো আমি আশা করি নেক্সট ইয়েতে যদি আমরা মিটিং করি, তাহলে আমরা অ্যাটলিস্ট এই ইয়াং জেনারেশনের মাধ্যমেই আমরা পরিচালনা এবং সভাপতিত্ব করে বা আরেকটু গুছিয়ে অনুষ্ঠানটা বা ইনডোর প্রোগ্রামটা আমরা করার চেষ্টা করব। যেহেতু এই ইয়াং জেনারেশনটাই আবার আস্তে আস্তে আমাদের জায়গায় যখন আসে, আমরা কিন্তু অভিজ্ঞতা আমাদের বেসিক্যালি তুলনামূলক, যেহেতু এখানে আসছি, অভিজ্ঞতা হইতে হইতে যদি আসতাম তাহলে আরো অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। তো যতটুকু আমরা চেষ্টা করি ফর্মাল মেনটেন করতে, শুরু থেকে ফর্মালিটি মেনটেন করলে আস্তে আস্তে আমাদের জায়গায় আস্তে আস্তে আরো অভিজ্ঞতা অর্জন হবে সবার জন্য আর কি। তো আজকে যাদের মাধ্যমে, যাদের অনুপ্রেরণায় এই মাদক মুক্ত টুর্নামেন্ট করার উৎসাহ এবং উদ্দীপনার মাঝে এই অনুষ্ঠানটা করছে এবং এই হচ্ছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আগামী ভবিষ্যতে হয়তো আজকে না হোক কালকে আমার সন্তান থাকবে, তার সন্তানেরা থাকবে, তারা একদিন আপনাদের সবার জন্য দোয়া করবে এবং আপনাদেরকে স্মরণ করবে যে আমাদের পূর্বপুরুষরা এই আয়োজন করেছিল, এভাবে আমাদেরকে মাদক মুক্ত হওয়ার সুযোগ দিয়েছিল বিদায় আজকে আমরা এই পর্যায়ে আসছি। উৎসবে পূর্ণতা দিতে মিডিয়া পার্টনার হিসেবে প্রচার ও সম্প্রচারের দায়িত্বে রয়েছে প্রবাসের জনপ্রিয় এটিভি ইউএসএ, সাপ্তাহিক সাদা কালো এবং আওয়াজ বিডি ইউএসএ। নিউ ইয়র্কের ক্রীড়া মোদি প্রবাসী বাঙালিদের সার্বিক উপস্থিতি ও সমর্থনে এই আয়োজন তরুণদের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট সকলে। সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে 4 আগস্ট মঙ্গলবার স্থানীয় পুলিশ ও কমিউনিটির মধ্যকার সুসম্পর্ক জোরদার করতে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ন্যাশনাল নাইট আউট ডে পালিত হয়েছে। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরী রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রতি বছর অগস্ট মাসের প্রথম মঙ্গলবার ন্যাশনাল নাইট আউট ডে পালিত হয়। পুলিশ প্রশাসন ও কমিউনিটির মধ্যে অংশীদারিত্বমূলক সম্পর্ক সৃষ্টি ও তা সুদৃঢ় করায় এই দিবস উদযাপনের লক্ষ্য। এর মাধ্যমে মনুষ্য বসবাসের এলাকাসমূহ নিরাপদ রাখা সম্ভব হয়।
পুলিশ ও কমিউনিটির মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে আটলান্টিক সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ন্যাশনাল নাইট আউট ডে। আটলান্টিক সিটি পুলিশ বিভাগের উদ্যোগে শহরের অস্কার ম্যাকক্লিনটন ওয়াটারফ্রন্ট পার্কে বিকেল থেকে রাত পর্যন্ত চলে নানা আয়োজন। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, শিশু কিশোর ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে ছিল বিনামূল্যে খাবার বিতরণ, খেলাধুলা এবং পুলিশ, ফায়ার বিভাগ ও জরুরি সেবাদানকারী সংস্থার বিভিন্ন প্রদর্শনী। এসব কার্যক্রমের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার পাশাপাশি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ন্যাশনাল নাইট আউট কেবল একটি বার্ষিক অনুষ্ঠান নয়, বরং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও অংশীদারিত্ব গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপরে। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। দেশের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে এ পরিস্থিতিতে তারা নিজেদের অজান্তেই পতিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করেছে কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল 9টার দিকে নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে 52.28 সেন্টিমিটার, যা বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগেও সকাল 6টায় বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এদিকে পানি বেড়ে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনায় খগাখড়িবাড়ি, চেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগা চাপানি, গোয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্টা, ডাওয়াবাড়ি ও শোলমারি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 6টা থেকে তিস্তার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে চালু হওয়া বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার দ্রুত বাড়ছে। ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য অভিন্ন কিউআর কোড বাধ্যতামূলক করার পর এর মাধ্যমে লেনদেনে বড় ধরনের সাফল্য দেখা গেছে। চলতি বছরের জানুয়ারিতে যেখানে বাংলা কিউআরের লেনদেন হয়েছিল 212 কোটি টাকা, সেখানে জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1250 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে 40.32 লাখ টাকার লেনদেন হয়েছে। জুনে মোট লেনদেন ছিল 845 কোটি টাকা, মে মাসে 479 কোটি, এপ্রিলে 199 কোটি, মার্চে 229 কোটি এবং ফেব্রুয়ারিতে 218 কোটি টাকা। জানুয়ারিতে এ পরিমাণ ছিল 212 কোটি টাকা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও অভিন্ন করতে বাংলাদেশ ব্যাংক 2023 সালে বাংলা কিউআর চালু করে। পরে গত 1 জুলাই থেকে সব ব্যাংক ও এমএফএস এর কিউআর ভিত্তিক
মার্চেন্ট পেমেন্ট বাংলা কিউআর-এর আওতায় আনা বাধ্যতামূলক করা হয়। এর ফলে একজন গ্রাহক একটি মাত্র কিউআর স্ক্যান করেই যে কোনো অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএস ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারছেন। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে সংকট নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। বিশ্ব ফুটবলে তীব্র সমালোচনার মুখে মরক্কোর রাজধানী রাবাতে ফিফার নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন, সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আস্থা পুনরুদ্ধার এবং চলমান সংকট নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ও ফিফার অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব সামনে আসার পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হলেও বিতর্ক থামেনি, বরং ফিফার ভেতরেও তার নেতৃত্ব নিয়ে অস্বস্তি প্রকাশ করেন বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে রাবাতে অবস্থান করছেন ফিফা সভাপতি। সেখানেই নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, বৈঠকে সাম্প্রতিক সংকট, বিতর্কিত সিদ্ধান্ত এবং ফিফার ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনফান্তিনো। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। আমির খান অভিনীত আলোচিত চলচ্চিত্র গজনীর সেই ভয়ঙ্কর খলনায়ক আর নেই। রক্তের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেতা প্রদীপ সিং রাওয়াত। বিস্তারিত বিনোদন ডেস্কের রিপোর্টে। ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে চলে গেলেন আমির খান অভিনীত আলোচিত চলচ্চিত্র গজনীর সেই ভয়ঙ্কর খলনায়ক অভিনেতা প্রদীপ সিং রাওয়াত। 1952 সালের 21 জানুয়ারিতে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। টেলিভিশন দিয়ে অভিনয় জীবন শুরু করা এই শিল্পী বি.আর. চোপড়ার কালজয়ী ধারাবাহিক মহাভারতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান। তার ব্যবস্থাপক সিদ্ধার্থ রাওয়াত তিওয়ারি জানান, মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গত 1 মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। পরে তাকে ভিওয়ান্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে প্রায় 4 বছর আগে একবার ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি রোগটি আবার ফিরে আসায় দ্রুত অবনতি ঘটে তার স্বাস্থ্যের। 1985 সালে এতবার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও 90-এর দশকে অগ্নিপথ, কয়লা, সারফারস ও মেজর সাব এর মতো ছবিতে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। 2005 সালে সূর্য অভিনীত তামিল গজনীতে এবং 2008 সালে আমির খান অভিনীত হিন্দি সংস্করণে গজনী ধর্মাত্মা ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান প্রদীপ রাওয়াত। এছাড়া 2001 সালে লাগান ছবিতে দেবা সিং সোধি চরিত্রেও দর্শক প্রশংসা কুড়ান তিনি। তেলুগু ছবি সাইয়ের অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খলনায়ক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন প্রদীপ রাওয়াত। পরে রাউরি রাঠোর, বাঘি সহ অসংখ্য ছবিতে তার শক্তিশালী অভিনয় প্রশংসিত হয়। 4 দশকের বেশি কর্মজীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালি সহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তার সর্বশেষ কাজের মধ্যে রয়েছে ভিকি কৌশল অভিনীত ছাবা, তেলেগু গায়াপাড্ডা, সিমহাম এবং নেপালি ছবি আবাতা আমা। স্ত্রী কল্যাণী রাওয়াত ও ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন প্রদীপ রাওয়াত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন লাগানের সহশিল্পী যশপাল শর্মা সহ চলচ্চিত্র অঙ্গনে অনেকেই। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য, প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় 3 বাংলাদেশি খুন, গ্রেপ্তার 1।
আটলান্টিক সিটিতে ন্যাশনাল নাইট আউট ডে পালিত। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।